one of important accounts chapter, company accounts, third class. very very important. বন্ড কাকে বলে? এখানে বন্ড কথার অর্থ জেমস বন্ড নয়, এখানে বন্ড কথার অর্থ হচ্ছে গিয়ে এটাও এক ধরনের ঋণের স্বীকৃতির দলিল। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা 2026 সালের এক্সামিনেশনের জন্য আমাদের যে টার্গেট 40 তে 40 সেই লক্ষ্যে আমরা রেগুলার ক্লাস করছি। আর আমরা সেমিস্টার 3 ওয়ান অফ ইম্পর্টেন্ট অ্যাকাউন্টস এর চ্যাপ্টার কোম্পানি অ্যাকাউন্টস এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। অলরেডি দুটো চ্যাপ্টারের মধ্যে যত বেসিক ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল সবকিছুকে কমপ্লিট করে দিয়েছি। আর আজকে আমাদের থার্ড ক্লাস, আর থার্ড ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল, যার উপরে বেস করে আমাদের প্রচুর প্রচুর অঙ্ক করতে হবে, বিকজ এর উপরে আমাদের অঙ্ক আসবে। সেই টপিকটা হচ্ছে আমাদের ডিবেঞ্চার। তাহলে এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হোয়াট ইজ ডিবেঞ্চার, ডিবেঞ্চার কিভাবে ইস্যু করা হয়, ডিবেঞ্চার কাকে বলে, এবং ডিবেঞ্চার ইস্যু করার কি কি মেথডস রয়েছে, এবং এই সংক্রান্ত যত আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক হবে সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমরা প্র্যাকটিস করতে চলেছি। আজকের ক্লাসের মধ্যে আমরা যেটা করব, ডিবেঞ্চার সংক্রান্ত যত থিওরিটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, যত থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে, ফর সামস অর্থাৎ এই রিলেটেড যত অঙ্ক আসবে তার জন্য জার্নাল এন্ট্রি যা যা জানাটা দরকার সেই সমস্ত টপিক আমরা কমপ্লিট করব। এবং এই রিলেটেড এই চ্যাপ্টারে যত অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে এক এক করে কমপ্লিট করব, এবং সেই রিলেটেড যদি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস থাকে সেগুলোকেও আমরা সলভ করব ক্লাসের মধ্যে, নেক্সট ক্লাসের মধ্যে। তাহলে এই চ্যাপ্টারটা কোম্পানি অ্যাকাউন্টস আমাদের নেক্সট আর একটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটাই আমরা শুরু করি হোয়াট ইজ ডিবেঞ্চার এবং ডিবেঞ্চার রিলেটেড যত ইম্পর্টেন্ট সামস রয়েছে সেই কনসেপ্টগুলো। সবার আগে আমাদেরকে জানতে হবে যে ঋণপত্র বা ডিবেঞ্চার অ্যাকচুয়ালি কাকে বলে। দেখো, লাস্ট ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম কোম্পানির শেয়ার কাকে বলে। শেয়ার মানে হচ্ছে কোম্পানির মূলধন, মালিকরা যে টাকা বিজনেসে ইনভেস্ট করে থাকে তাকেই আমরা বলে থাকি শেয়ার মূলধন বা শেয়ার ক্যাপিটাল। উল্টো দিকে তাহলে এক কথায় বলতে পারি শেয়ার কিনলে কোনো ব্যক্তি কোম্পানির মালিক হতে পারে। কিন্তু ডিবেঞ্চার তাহলে কি? দেখো, নামের মধ্যেই উত্তর, ঋণ পত্র অর্থাৎ এমন একটা ইনস্ট্রুমেন্ট, এমন একটা ডকুমেন্টস যেটা কোনো কোম্পানি বিলি করার মাধ্যমে, ইস্যু করার মাধ্যমে পাবলিকের কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে লোন নেয় বা ঋণ নেয়, এটাকেই বলা হয় ঋণপত্র বা ডিবেঞ্চার। তাহলে ঋণপত্র বা ডিবেঞ্চার হলো কোম্পানির শিলমোহরযুক্ত এমন একটা ঋণ স্বীকৃতির দলিল যা বিলি করে কোম্পানি মূলত দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে? যেটা 1 বছরের পরে আমাদেরকে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে নর্মালি 12 মাসের বেশি সময় ধরে যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, যে টাকাটা আমরা 12 মাস পরে ফেরত দিলে চলবে, সেই ধরনের ঋণকে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী ঋণ। এবার এই যে ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ সংগ্রহ করছে কোম্পানি, সেটা নর্মালি 10 বছর, 15 বছর, 20 বছর, আরো অনেক বেশিও হতে পারে। তাহলে আমরা এক কথায় বলবো ঋণপত্র হচ্ছে এমন একটা দলিল যা বিলি করার মাধ্যমে কোম্পানি কি সংগ্রহ করে? দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করে থাকে। তার মানে এখান থেকে বোঝা গেল যারা ঋণপত্র কিনছে বা যারা ডিবেঞ্চার কিনছে এবং কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে তারা কিন্তু কোম্পানির মালিক হতে পারবে না, তারা কোম্পানির ক্রেডিটার হতে পারবে। অর্থাৎ ডিবেঞ্চার হোল্ডার্স আর দ্য ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি। অর্থাৎ কেউ ডিবেঞ্চার কিনেছে, টাকা ইনভেস্ট করেছে, তাহলে সে পাওনাদার হয়ে যাবে, কোম্পানির জন্য মালিক নয়। তাহলে শেয়ার কিনলে কোম্পানির মালিক হওয়া যায়, ডিবেঞ্চার কিনলে কোম্পানির পাওনাদার বা ক্রেডিটার হওয়া যায়। এইবার প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে সুবিধা কি, অসুবিধা কি? অসুবিধা যেটা বললাম, তুমি যদি মনে করো কোনো কোম্পানির মালিক হতে চাও তাহলে তোমাকে শেয়ার কিনতে হবে, আর আমরা জানি শেয়ারের দাম কমা বাড়া হয় এবং সেখান থেকে প্রফিট কামানো যেতে পারে। আর ডিবেঞ্চার কেনার অর্থ হচ্ছে তুমি সেই কোম্পানিকে ঋণ দিলে, এবার ঋণ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ইন্টারেস্ট আর্ন করা যেতে পারে। অর্থাৎ শেয়ার কিনলে কোনো রকম ইন্টারেস্ট পাওয়া যায় না, কিন্তু ডিবেঞ্চার কিনলে বা ডিবেঞ্চারে টাকা ইনভেস্ট করলে তুমি প্রত্যেক বছর একটা মিনিমাম ইন্টারেস্ট পাবেই পাবে, অর্থাৎ তোমার মিনিমাম একটা ইনকাম হতেই থাকবে। তাহলে একটা সেফ ইনকামের জন্য আমরা ডিবেঞ্চারে ইনভেস্ট করে থাকি, আর আমরা একটা রিস্ক নিয়ে বেশি ইনকাম কামানোর জন্য আমরা নর্মালি শেয়ার কিনে থাকি। দিস ইজ ফান্ডামেন্টাল ডিফারেন্স। এবার আসি, যেটা আমরা গ্রিন করে দিয়েছি, যেটা আমি মুখেও বললাম, এমসিকিউ এর জন্য আমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ঋণপত্র গ্রহীতা বা ডিবেঞ্চার হোল্ডার্সরা কোম্পানির মালিক নন। এরা প্রকৃতপক্ষে কোম্পানির ঋণ পাওনাদার বা ঋণ গ্রহীতা বা লোন ক্রেডিটার্স বা লেন্ডার্স হিসাবে বিবেচনা করা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। এবার আসি, আমরা যে ডিবেঞ্চার সম্পর্কে আলোচনা করলাম তার কি কি বৈশিষ্ট্য বা ফিচার্স আমরা জানতে পারলাম।
প্রথমত, ঋণ স্বীকৃতির দলিল। তাহলে ঋণপত্র হলো কোম্পানির ঋণ স্বীকৃতির দলিল, অর্থাৎ আমরা কোম্পানিকে লোন দিয়েছি, সেই লোনের প্রমাণ কি, স্বীকৃতি কি, সেটাই হচ্ছে ডিবেঞ্চার। মূলধনের প্রকৃতি। সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের জন্য কোম্পানি কি করে থাকে, ডিবেঞ্চার বা ঋণপত্র বিলি করে থাকে। নির্দিষ্ট হারে সুদ। কোম্পানির মুনাফা হোক বা না হোক, অর্থাৎ কোম্পানি বিজনেস করে প্রফিট কামাক বা না কামাক, একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করতেই হবে ডিবেঞ্চার হোল্ডারদেরকে। এরপর দায়ের ধরন। ঋণপত্র বিলির মাধ্যমে কোম্পানির সম্পদের উপরে নির্দিষ্ট বা অনির্দিষ্ট দায় সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ কোম্পানির যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উপরে ক্রেডিটার্স, অর্থাৎ লোন যারা দিল, ডিবেঞ্চার যারা কিনলো, তাদের কিন্তু দায় জন্মে গেল, তাদের কিন্তু অধিকার জন্মে গেল। কারণ পরবর্তীকালে কোম্পানি যদি প্রফিট থেকে টাকা না কামাতে পারে, প্রফিট থেকে যদি সুদ না দিতে পারে, ইন্টারেস্ট না দিতে পারে, তাহলে কিন্তু তার সম্পত্তি বিক্রি করে হলেও সেই সুদের টাকা বা লোনের টাকা ফেরত দিতে হবে। এরপর ক্রয় বিক্রয়। স্টক এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় করা যায়, এবং ডিবেঞ্চার হচ্ছে এমন এক ধরনের ঋণপত্র যেটা আমি ঋণ দিলাম, কিন্তু ডিবেঞ্চারটা শেয়ার মার্কেটে ক্রয় বিক্রয়ও হয়ে থাকে। পরিশোধ। আসল প্রিন্সিপাল টাকা নির্দিষ্ট তারিখের পর পরিশোধ করা হয়, অর্থাৎ একটা ডিবেঞ্চার মনে করো 15 বছর ডিবেঞ্চার, অর্থাৎ আমি একটা কালকে ডিবেঞ্চার কিনলাম এবং কোম্পানিকে লোন দিলাম কত বছরের জন্য, সেটা লেখা ছিল 12 বছরের জন্য কি 15 বছরের জন্য। তাহলে ওই নির্দিষ্ট সময়সীমার পর কোম্পানি কিন্তু বাধ্য থাকবে আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য। এরপর ডিবেঞ্চার তো বুঝতে পেরেছি, লাস্ট ক্লাসে আমরা শেয়ার বুঝতে পেরেছি, এবার একটা নতুন ওয়ার্ড আমরা শিখবো, বন্ড কাকে বলে। এখানে বন্ড কথার অর্থ জেমস বন্ড নয়, এখানে বন্ড কথার অর্থ হচ্ছে গিয়ে এটাও এক ধরনের ঋণের স্বীকৃতির দলিল। কিন্তু ডিবেঞ্চার যেমন ঋণের স্বীকৃতির দলিল, আজকের দিনে সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক আগে, আজ থেকে অনেক বছর আগে সরকারি প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র বন্ড বিলি করত। তার মানে কি জানা গেল, আগে সরকারি প্রতিষ্ঠানগুলো পাবলিকের কাছ থেকে যদি ঋণ নিতে চায়, তাহলে ডিবেঞ্চারের পরিবর্তে বন্ড ইস্যু করতো, সেই দলিলটাকে আমরা বন্ড বলতাম। এবার কিন্তু বর্তমানে আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলিও চাইলে বন্ড বিলি করতে পারে। তাই বর্তমানে ঋণপত্র এবং বন্ডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র শব্দগত পার্থক্য, যে এটা বন্ড এটা ডিবেঞ্চার, বাট সমস্ত ফিচার সমস্ত এলিমেন্ট সব একরকমের সেম ভাবে ব্যবহৃত হয়ে থাকে। এরপর এইবার আমরা আমাদের চ্যাপ্টারে আজকে যেটা শিখতে চলেছি, যে এই চ্যাপ্টারে যা ম্যাথস এর পার্ট রয়েছে, ঋণপত্র বিল। সবার আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে যে কি কি ধরনের টাইপসের আমাদের ম্যাথস আসতে পারে, কি কি টপিকস আমাদের ডিবেঞ্চারের উপরে পড়তে হবে। আমরা ছোট ছোট টপিক একটা একটা স্টেপে এগোবো, তোমরা একটা একটা জিনিস ভালোভাবে বুঝবে এবং ওভারঅল চ্যাপ্টারটা আজকের ক্লাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি আমরা লাইন বাই লাইন ছোট ছোট টপিকগুলো বুঝতে ভুল করি বা বুঝতে না পারি, তাহলে কিন্তু ডিবেঞ্চারের চ্যাপ্টারটা অনেকের জন্য একটু টাফ মনে হয়। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, আজকের ক্লাসটা করার পর আমি এমন ভাবে প্রেজেন্ট করব তোমাদের সামনে এই টপিকসটা, যে তোমাদের অনেক বেশি ইজি মনে হবে। চলো সবার আগে দেখি ঋণপত্র বিলি বা ইস্যু অফ ডিবেঞ্চার। তো আমি আমার কোম্পানির ডিবেঞ্চার বিক্রি করতে চাইছি, লোকে কি করবে, সেটা কিনবে, টাকা ইনভেস্ট করবে এবং লোন আমাকে দেবে। এবার এই ডিবেঞ্চার বিক্রি আমি দুটো উদ্দেশ্যে বিলি করতে পারি। এক, আমার নগদ টাকার দরকার, অর্থাৎ আমার বিজনেসের টাকার দরকার, লোকের কাছ থেকে আমি ধার নিতে চাই, তাই আমি ডিবেঞ্চার বিক্রি করছি, অর্থাৎ নগদ অর্থে ঋণপত্র বিলি বা ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ, অর্থাৎ আমার নগদ টাকার দরকার, ডিবেঞ্চার বিক্রি করলাম, টাকা চলে এলো। এরপর নগদ অর্থ ছাড়া, অর্থাৎ টাকার দরকার নেই, আমি কোন একটা জিনিস কিনেছি, যেমন করে আমি একটা কোনো মেশিন কিনলাম, মেশিনের দাম মনে করো 1,00,000 টাকা, তার মানে যার কাছ থেকে কিনেছি তাকে তো টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু আমি তাকে টাকা না দিয়ে তাকে আমি ডিবেঞ্চার দিতে পারি। তাহলে বলা যেতে পারে ডিবেঞ্চার ইস্যু করা যেতে পারে আদার দ্যান ক্যাশ অলসো। তাহলে এক কথায় বলবো ডিবেঞ্চার দুটি কারণে বিলি করা হয়, ফর ক্যাশ অ্যান্ড আদার দ্যান ক্যাশ। ক্যাশ পাওয়ার জন্য অথবা কোনো কিছু পেমেন্ট করার জন্য, আদার দ্যান ক্যাশ, ক্যাশে পেমেন্ট করবো না। তাই আমরা সবার প্রথমে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ, অর্থাৎ আমার নগদ টাকার দরকার, তাই আমি ডিবেঞ্চার বিক্রি করছি এবং লোকেরা ডিবেঞ্চার কিনে আমাকে নগদ টাকা ধার দিচ্ছে। চলো এইবার এই যে নগদ টাকা ধার হিসাবে আমি নিচ্ছি ডিবেঞ্চার বিক্রি করে, সেটা মূলত ডিবেঞ্চারের দাম হিসাবে। দেখো সবার আগে একটা কথা বলি, প্রত্যেকটা শেয়ার হোক বা ডিবেঞ্চার হোক, প্রত্যেকের একটা ফেস ভ্যালু হয়। ফেস ভ্যালু মানে অভিহিত মূল্য, অর্থাৎ এক একটা ডিবেঞ্চারে একটা করে দাম আগে ডিসাইড করা হয়, যে একটা ডিবেঞ্চারের দাম ফর এন এক্সাম্পল 100 টাকা। এবার তুমি চাইলে একটা ডিবেঞ্চার কিনতে পারো, 10টা ডিবেঞ্চার কিনতে পারো, 100টা ডিবেঞ্চার কিনতে পারো, যা ইচ্ছা। তুমি যে কটা ডিবেঞ্চার কিনবে, এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা করে, তোমাকে টোটাল সেই টাকাটা বিজনেসকে দিতে হবে। তাহলে এক কথায় বলি ফেস ভ্যালু কাকে বলে। ফেস ভ্যালু হচ্ছে প্রত্যেকটা ডিবেঞ্চারের একটা নির্দিষ্ট দাম।
দেখো সবার আগে একটা জিনিস বুঝে নি, যে ডিবেঞ্চার মানে আমরা প্রথমেই দেখেছি একটা লোন। আর লোন একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য লোকের কাছ থেকে নেওয়া হচ্ছে, এবং সেই পিরিয়ডটা যখনই শেষ হয়ে যাবে, ধরো মনে করো 15 বছরের জন্য, তাহলে 15 বছর যেদিন শেষ হয়ে যাচ্ছে তারপরে লোনের টাকাটা ফেরত দিতে হবে। তাহলে আমরা বলতে পারি ডিবেঞ্চারের পুরো জীবনে দুটো পার্ট আসে। একটা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করা, অর্থাৎ ডিবেঞ্চার বিক্রি করছি, তার বিনিময়ে লোন দিল। আর সেকেন্ড পার্ট, যখন তার টাইম শেষ হয়ে যাচ্ছে, পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, তখন ডিবেঞ্চারকে তার টাকাটা পাবলিককে ফেরত দেওয়া, রাইট? তাই বলা হচ্ছে একটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার, যেদিন ডিবেঞ্চারের টাকাটা লোককে ফেরত দিয়ে দেবো। সবার আগে আমরা দেখি ইস্যু অফ ডিবেঞ্চার। এইবার প্রথমে যেটা বললাম যে ফেস ভ্যালু আমাদের জন্য 100 টাকা, রাইট? তাহলে আমরা এমন একটা এক্সাম্পল নিলাম যেখানে আমাদের কোম্পানির ডিবেঞ্চারের এক একটা ডিবেঞ্চারের দাম কত, 100 রুপিস করে। এইবার এই 100 রুপিসের ডিবেঞ্চারটা আমরা 3 রকম ভাবে বিক্রি করতে পারি। সিম্পলি তুমি মনে করো একটা দোকানদার, তোমার কাছে মোবাইলের দোকানদার, তুমি মোবাইলের তোমার কাছে একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলের দাম মনে করো 10,000 টাকা, রাইট? 10,000 টাকা। তুমি চাইলে এটাকে 3 রকম ভাবে বিক্রি করতে পারো। এক, তুমি 10,000 টাকার মোবাইলটা তুমি 10,000 টাকাতেই বিক্রি করতে পারো, তাতে তোমার না তো কোনো প্রফিট হয়েছে না তো কোনো লস হয়েছে। তুমি চাইলে 10,000 থেকে কমে বিক্রি করতে পারো, 9,000 টাকায়, তাহলে সেক্ষেত্রে তোমার 1,000 টাকার কি হয়ে গেল, লস হয়ে গেল। আবার তুমি চাইলে 10,000 টাকার মোবাইলটা 15,000 টাকায় বিক্রি করতে পারো, এবং সেক্ষেত্রে তোমার 5,000 টাকা প্রফিট হয়ে গেল। তাহলে যে কোনো জিনিস তার দাম অনুযায়ী 3 রকম ভাবে বিক্রি করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাট পার, অর্থাৎ 100 টাকার জিনিস 100 টাকাতে বিক্রি করছি। অ্যাট এ ডিসকাউন্ট, অর্থাৎ 100 টাকার জিনিস আমরা 90 টাকাতে বিক্রি করছি, অর্থাৎ কমে বিক্রি করছি। আর অ্যাট এ প্রিমিয়াম, অর্থাৎ 100 টাকার জিনিস 110 টাকাতে বিক্রি করছি, অর্থাৎ 10 টাকা বেশিতে বিক্রি করছি। সেম ভাবে আমাদের ডিবেঞ্চারের জন্য এই 3টে ভাবে ইস্যু করা যেতে পারে। এক, আমার কাছে এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা করে, আমি 100 টাকাতেই বিক্রি করছি, তখন তাকে আমরা বলবো ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ অ্যাট পার। অ্যাট পার মানে হচ্ছে যা মূল্য সেই দামে। তাহলে যা মূল্য সেই দামে যদি বিক্রি করি, না তো আমার লস হয়েছে না তো আমার প্রফিট হয়েছে, নো লস নো গেইন। এরপর যদি আমরা অ্যাট এ ডিসকাউন্ট বিক্রি করি, অর্থাৎ 100 টাকার জিনিস আমরা 90 টাকাতে বিক্রি করেছি, অর্থাৎ আমার 10 টাকা কি হয়ে গেল, লস হয়ে গেল, তাহলে একে বলবো আমার লস হয়েছে। তাহলে ডিবেঞ্চার যখন আমরা ইস্যু করছি এবং সেখানে যখন ডিসকাউন্ট দিচ্ছি, সেটা আমার জন্য লস, কারণ আমি লোককে দামি জিনিস দিলাম, তার বিনিময়ে কম টাকা পেলাম, তাহলে আমার হয়ে গেল লস। এরপর অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ প্রিমিয়াম কথার অর্থ কি, 100 টাকার ডিবেঞ্চার আমি 110 টাকাতে বিক্রি করছি, লোকে 100 টাকার জিনিস পাচ্ছে, উল্টে তার বিনিময়ে আমাকে 110 টাকা দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো 10 টাকা এক্সট্রা আমার গেইন হয়েছে, এক্সট্রা আমার প্রফিট হয়েছে। তাহলে আশা করবো ইস্যুর সময় কি কি ঘটনা ঘটতে পারে সেটা তোমরা বুঝতে পেরেছো। কখনো ইস্যু আর ডিবেঞ্চার একসাথে আগে বুঝতে যাবে না, সবার আগে ইস্যুটাকে আগে ভালোভাবে বুঝবে যে ইস্যু কিভাবে হচ্ছে, তারপরে তোমরা আলাদা করে বুঝবে যে রিডেমশন কিভাবে হচ্ছে, এবং দুটো যখন একবারে ভালোভাবে বুঝে যাব, তখন আমরা একসাথে ভাববো যে ইস্যুর সাথে রিডেমশনের কি সম্পর্ক। তাহলে আশা করব ইস্যুর যতগুলো ঘটনা হয় সেটা আমরা ফুল ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আমরা এগোই যে 15 বছর ক্রস করে গেছে, তারপরে ডিবেঞ্চারের টাকাটা লোককে ফেরত দিতে হবে, লোনের টাকাটা লোককে ফেরত দিতে হবে যার কাছ থেকে লোন নিয়েছিলাম। এইবার সেক্ষেত্রেও দুটো জিনিস হতে পারে, আমি 100 টাকার ডিবেঞ্চার ছিল, আমি 100 টাকাই ওকে ফেরত দিচ্ছি, তাহলে আমার অ্যাট পার, সেখানেও আমার না তো লস হচ্ছে না তো কোনো গেইন হচ্ছে ভবিষ্যতে। অ্যাট এ ডিসকাউন্ট, অ্যাট এ ডিসকাউন্ট কথার অর্থ কি, যখন রিডেমশন করছি, লোককে ফেরত দিচ্ছি টাকা, তখন কি হচ্ছে, লোকের কাছে আছে 100 টাকার ডিবেঞ্চার, কিন্তু আমি তাকে ফেরত দিচ্ছি কত, আমি তাকে ফেরত দিচ্ছি 90 টাকা অনলি, অর্থাৎ 10 টাকা কম ফেরত দিচ্ছি তাকে। অ্যাট এ ডিসকাউন্ট রিডেমশন করছি, তাহলে এই ক্ষেত্রে এই 10 টাকাটা কিন্তু উল্টে আমার লাভ হয়ে গেল। তাহলে ওর কাছে ছিল 100 টাকার ডিবেঞ্চার, ফেরত দেওয়ার কথা আমাকে 100 টাকা, কিন্তু আমি ফেরত দিচ্ছি অনলি 90 রুপিস, তাহলে আমার 10 টাকা কি হলো, কম দিতে হলো, তাই 10 টাকা আমার লাভ হয়েছে। এরপর অ্যাট এ প্রিমিয়াম যদি রিডেমশন করে থাকি, লোকের কাছে আছে 100 টাকার ডিবেঞ্চার, কিন্তু আমি ওকে ফেরত দিচ্ছি 110 টাকা, অর্থাৎ 10 টাকা ওকে বেশি ফেরত দিচ্ছি, তাহলে এই 10 টাকাটা উল্টে আমার লস হয়ে যাবে। কোথায় লস হবে, ভবিষ্যতে যেদিন ফেরত দেব। এবার দেখো মজার বিষয়, যখন আমি ইস্যু করছিলাম লোককে, যখন আমি ডিবেঞ্চারটা বিক্রি করছিলাম লোককে, তখন 100 টাকার জিনিস 90 টাকা আমি পাচ্ছিলাম, কারণ ইস্যু যখন করি তখন টাকা পাই, আর রিডেমশন যখন করি তখন লোককে টাকা ফেরত দিচ্ছি, তাহলে কিন্তু দুটো উল্টো, গোলাবে না। এক, 100 টাকার জিনিস যখন আমরা ইস্যু করছিলাম, লোককে যখন 100 টাকার জিনিসটা দিচ্ছিলাম, তখন সে উল্টে আমায় 90 টাকা দিচ্ছিল, 10 টাকা কম দিচ্ছিল, তাই ইস্যুর সময় ডিসকাউন্ট হচ্ছে আমার লস।
কিন্তু রিডেমশন, তার কাছে আছে 100 টাকার জিনিস, তাকে আমি ফেরত দিচ্ছি 90 টাকা, তার মানে 10 টাকা আমি ওকে কম ফেরত দিলাম, সেই ক্ষেত্রে 10 টাকা কিন্তু আমার গেইন। তাহলে রিডেমশনের সময় ডিসকাউন্ট হচ্ছে আমার কিন্তু উল্টে গেইন। এবার একটা কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, সেই কনসেপ্টের নাম হচ্ছে কনজারভেটিজম কনসেপ্ট। কনজারভেটিজম কনসেপ্ট অনুযায়ী বলা হয় যে আজকের লস আজকে দেখাও, আজকের প্রফিট আজকে দেখাও, কিন্তু ভবিষ্যতে কোন একটা জিনিস ঘটবে, আইদার আমার প্রফিট হতে পারে অথবা লস হতে পারে। আমি বললাম ভবিষ্যতে আজ থেকে 2 বছর পর আমি আমার বাইকটাকে বিক্রি করে দেবো এবং 50,000 টাকার বাইকটা আমি 60,000 টাকায় বিক্রি করব, সুতরাং 5 বছর পরে আমার 10,000 টাকা প্রফিট হতে পারে। এইবার বলো এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু ধরো মনে করো কোর্টে একটা কেস চলছে এবং সেই কোর্টের কেসে যদি আমি হেরে যাই তাহলে সেই লোকটাকে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আবার কোর্ট কেসে যদি আমি জিতে যাই তাহলে সে আমাকে 1 লাখ টাকা দেবে। তাহলে কোর্ট কেসে হেরে যাওয়া বা জিতে যাওয়ার উপর ডিপেন্ড করছে আমার লাভ হবে না লস হবে। কিন্তু এই ঘটনাটা পুরোটাই ভবিষ্যতে হবে, আর ভবিষ্যৎ পুরোটাই আনসার্টেন, ভবিষ্যৎ কেউ দেখেনি। এইবার একটা গুড অ্যাকাউন্টেন্ট কি ডিসাইড করবে? গুড অ্যাকাউন্টেন্ট সবসময় সেফ অ্যাকাউন্টিং করবে। সেফ অ্যাকাউন্টিং মানে আজকে আমার প্রফিট হচ্ছে কিন্তু কেউ বলতে পারবে না যে ভবিষ্যতেও বিজনেসটা সেম ভাবে চলবে বা প্রফিট হবে। কিন্তু আমরা যখন জানি যে আমার কোর্টে একটা কেস চলছে এবং বাই চান্স যদি কোর্টে কেসে হেরে যাই তাহলে 1 লাখ টাকা ওকে দিতে হবে, তাহলে গুড অ্যাকাউন্টেন্ট কি করবে? আজকেই ওই 1 লাখ টাকাটা আলাদা করে সরিয়ে রাখবে, আলাদা করে খরচা হিসাবে সরিয়ে রাখবে, রাইট? তার মানে সে আলাদা করে টাকাটা সরিয়ে রাখবে কিসের জন্য? যে ভবিষ্যতে খরচা হতে পারে, ভবিষ্যতে লস হতে পারে, তাই টাকাটা সরিয়ে রাখছি। এবার দেখো আজকের দিনে টাকা সরিয়ে রাখলে কারো কোনো সমস্যা হচ্ছে না। আজকে আমি প্রফিটের টাকা থেকে আলাদা করে ভবিষ্যতে লস হতে পারে এটা ভেবে টাকাটা সরিয়ে রাখলাম। বাই চান্স ভবিষ্যতে লস হলো তাহলে আমার কোনো এফেক্ট আসবে না, বিকজ আমার টাকাটা সরানো রয়েছে, ওই টাকা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু যদি টাকাটা না সরিয়ে রাখতাম তাহলে যেদিন লস হচ্ছে সেদিন টাকা যদি আমার না থাকে তাহলে টাকাটা পাবো কোথা দিয়ে? কিন্তু আর একটা সিচুয়েশন, টাকা সরিয়ে রেখেছি, ভবিষ্যতে আমি কোর্টে কেস জিতে গেলাম, তাহলে তো খুবই ভালো, কারণ ভবিষ্যতে টাকাটা লাগলোই না। তাহলে যে টাকাটা সরিয়ে রেখেছি সেই টাকাটা আমারই থাকলো, কাউকে দিতে হলো না, উল্টে আমি কোর্ট কেস জিতে গেছি বলে উল্টে 1 লাখ টাকা হবে। তাহলে এই পুরো সিচুয়েশন থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে ফিউচারে কোনো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেটা ভাববো না যে প্রফিট হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাববো না। কিন্তু ভবিষ্যতে যদি কোনো লস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা আমি আজকেই ভেবে নেব যে লস হবেই হবে। যদি হয় ভালো, যদি না হয় তাহলে আরো ভালো, কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে লসটা হবে, রাইট? দিস ইজ গুড অ্যাকাউন্টিং। আর এই যে কনসেপ্টটা যে ভবিষ্যতে লস হওয়ার সম্ভাবনা থাকলে আমরা ভেবে নেবো যে লস হবেই হবে এবং সেই অনুযায়ী অ্যাকাউন্টস বানাবো, সেইটাকে বলা হয় কনজারভেটিজম কনসেপ্ট। এবার দেখো ভবিষ্যতে রিডেমশন করবো 15 বছর 20 বছর পরে, সেখানে তিনটে সিচুয়েশন, অ্যাট পার, নো লস নো গেইন। তাহলে আজকের দিনে এর কি কোনো এফেক্ট আসবে? আজকে কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে না। ভবিষ্যতে আমার লাভ হবে, আজকে কি কোনো ট্রিটমেন্ট করবো না, যতক্ষণ না প্রফিট হচ্ছে ততক্ষণ আমরা সেটা ট্রিটমেন্ট আজকে করব না, যেদিন হবে 15 বছর পরে সেদিন করব। কিন্তু আমি যখন জেনে যাচ্ছি যে 100 টাকার ডিবেঞ্চার ওর কাছে রয়েছে এবং 15 বছর পরে ওকে 110 টাকা ফেরত দিতে হবে, কারণ যখন ইস্যু করি তখনই আমরা বলে দিই যে তোমার ডিবেঞ্চারটা ভবিষ্যতে কত টাকাতে ফেরত দেবো। তাহলে আমি যখন জানি যে 15 বছর পরে ওকে 110 টাকা ফেরত দিতে হবে, 10 টাকা আমার লস হবেই হবে গ্যারান্টেড, তাহলে সেই লসটাকে, ভবিষ্যতের লসটাকে আজকেই আমার হিসাবে দেখাতে হবে। তাহলে এই বলতে পারি ভবিষ্যতের তিনটে ঘটনার মধ্যে শুধুমাত্র একটি ঘটনা আজকে আমাদেরকে দেখাতে হবে, এন্ট্রি টু বি মেড অ্যাট দ্য টাইম অফ ইস্যু। অর্থাৎ যখন আমরা ইস্যু করছি বর্তমানে তখন এইগুলোর সাথে সাথে ভবিষ্যতের লসটাকেও হিসাবে দেখাতে হবে। তাহলে আশা করি ইস্যু অ্যান্ড রিডেমশনের সমস্ত কনসেপ্ট তোমরা বুঝতে পারলে। এইবার একটা, দুটো, তিনটে এবং ভবিষ্যতের লস চারটে, এই চারটে ঘটনাটাকে আমাদেরকে ম্যাথসের মধ্যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে হবে সেই জিনিসটা এবার আমরা শিখবো হাতে কলমে। আমরা জার্নাল এন্ট্রিটাকে ভালোভাবে বুঝবো, একটা একটা করে লাইন আমি তোমাদেরকে বোঝাবো এবং তোমরা সেইভাবেই বুঝবে। দেখো সবার আগে যখন আমরা ডিবেঞ্চারটাকে বিক্রি করতে চাইছি, ইস্যু করছি, সেটা আমরা ভাববো এবং তারপরে তার রিডেমশন কি হবে সেটা ভাববো, রাইট? এই দুটো ঘটনাকে আমরা আলাদা করে ভাববো এবং আমার পুরো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথম ঘটনা আমি কি বলেছিলাম?
এটাকে করতে হবে, এটাকে করতে হবে, এটা থার্ড, অ্যান্ড ফোর্থ হচ্ছে গিয়ে যদি ভবিষ্যতে লস হয়। এই চারটে ঘটনা আমরা আলাদা করে আগে বুঝে নিই, তারপরে একসাথে একবার বুঝে নেবো, পুরো মনে থাকবে। দেখো, যদি আমি অ্যাট পার অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতে বিক্রি করছি, তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হবে ইস্যুর সময়? দেখো, যখন আমি লোককে বলি যে তোমরা আমায় ডিবেঞ্চার কিনতে চাও কি চাও না, আমাকে অ্যাপ্লিকেশন জমা দাও, তাহলে পাবলিক আগে কি করবে? অ্যাপ্লিকেশন জমা দেবে, এবং অ্যাপ্লিকেশনের সময় ওই ডিবেঞ্চারের টাকাটা আমাদেরকে জমা দিচ্ছে, মিনিমাম অ্যাপ্লিকেশনের টাকাটা। তাহলে সবার ফার্স্ট ঘটনা হচ্ছে অ্যাপ্লিকেশন মানি রিসিভ, অর্থাৎ লোকে যারা যারা ডিবেঞ্চার কিনতে চায় তারা আমাকে অ্যাপ্লিকেশন দেবে এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশনের টাকাটাও আমাকে দেবে। তাহলে আমার জন্য কি এলো? আমার জন্য টাকা এলো ব্যাংকের মধ্যে। তাই আমি বলবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কেন করছি? অ্যাসেট বাড়ছে বলে, তাই। তাহলে আমার জন্য ব্যাংকে টাকা এলো, তাই ব্যাংকে করব ডেবিট। এরপর ব্যাংকে কারা টাকা দিয়েছে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন হোল্ডাররা। এবার ওই টাকাটার পরিবর্তে আইদার তাকে ডিবেঞ্চার দিতে হবে, অথবা যদি ওকে ডিবেঞ্চার দিতে না পারি তাহলে ওদের টাকাটা ওদেরকে ফেরত দিতে হবে। কিন্তু এই যে টাকাটা পেলাম সে টাকাটা কি এখন আমার? কারণ সেই টাকাটা হচ্ছে অ্যাপ্লিকেশন যারা জমা দিয়েছে তাদের বর্তমানে। তাহলে বর্তমানে অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়লো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট বেড়েছে আমার জন্য। উল্টো দিকে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, কারণ এই টাকাটা আমার টাকা নয়, অ্যাপ্লিকেশন যারা জমা দিয়েছে তাদের টাকা। আইদার তাকে ফেরত দেবো অথবা তাকে ডিবেঞ্চার দেবো, তার মানে আমার জন্য লাইবিলিটি এটা। তাহলে আমার জন্য কি হলো? লাইবিলিটি বেড়ে গেল। তাই লাইবিলিটি বেড়ে গেল, তাই আমরা করলাম ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ফার্স্ট ঘটনা, যখনই কোনো ব্যক্তির ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আমাকে জমা দিচ্ছে, টাকা দিচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ফার্স্ট জার্নাল এন্ট্রি কমপ্লিট। এরপর এই যে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনের টাকা আমার কাছে জমা পড়লো, এটা দুটো হতে পারে, এক তাকে টাকাটা ফেরত দিয়ে দেবো, আর না হলে তাকে ডিবেঞ্চারটা দেবো। যদি টাকা ফেরত দিই তাহলে কি হবে? টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে লাইবিলিটি কমে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা করব ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। কেন? কারণ লাইবিলিটি কমে যাচ্ছে, তাই। তাই লাইবিলিটি কমে গেলে আমরা কি করি? লাইবিলিটি কমে গেলে আমরা ডেবিট করে দিই টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট কেন করছি? কারণ অ্যাসেট কমে যাচ্ছে, তাই, কারণ ব্যাংক থেকে টাকা চলে গেল। তাহলে প্রথম ঘটনা আমরা কমপ্লিট করলাম। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এইবার তাদের টাকা আমি যদি ফেরত দিয়ে দিই, দেখা গেলো তাদেরকে আমি ডিবেঞ্চার দিচ্ছি না, কারণ তুমি যখন স্কুলে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলে, সব স্কুলে কি তুমি ভর্তি হয়েছিলে? কিন্তু আইদার স্কুলে অ্যালট করেছিল তোমাকে, অথবা তোমার টাকা ফেরত দিয়েছিল। এটাই সেম ঘটনা। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। এবার যদি তোমার টাকাটা ফেরত দিই, তার ঘটনা কি হবে? ব্যাংক ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কারণ লাইবিলিটি কমে গেল, তোমার কাছে আর কোনো, আমার কাছে আর তুমি কোনো টাকা পাবে না। টু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাসেট কমে গেল, আমার ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে রিটার্নের জার্নাল, রিফান্ড করে দিয়েছি। তাহলে আমি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন পেলাম, যদি রিফান্ড করে দিই তাহলে আমার এই জার্নাল এন্ট্রিটা হবে। এবার সেকেন্ড, নর্মালি রিফান্ড হবে না, কারণ নর্মালি আমি তোমাকে ডিবেঞ্চারটা দিয়ে দেবো, তাহলে কি ঘটবে? এইবার তোমাকে কি দিতে হবে? ডিবেঞ্চার দিতে হবে। এবার বলো, এই যে ডিবেঞ্চার বাবদ তুমি আমাকে টাকাটা দিয়েছিলে, সেই টাকাটা এখন কোথায় পড়ে রয়েছে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের মধ্যে পড়ে রয়েছে, এবং তার বদলে আমি তোমাকে ডিবেঞ্চার দিচ্ছি। তাহলে তুমি কি আর আমার কাছে আর কোনো টাকা পাবে, নাকি তোমাকে ডিবেঞ্চার দিয়ে দিলাম? তাহলে যেহেতু এই টাকাটা ইউজ হয়ে যাচ্ছে, তাই এই টাকাটাকে করব ডেবিট। তাই আমরা বলবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ এখানে যত টাকা এসেছিল ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটাকে আগে আমরা কি করব? ডেবিট করব। তাহলে যেটা এসেছিল সেটাকে সবার আগে কি করব? ডেবিট করব, রাইট? তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। ফর এন এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, অ্যাট পারের জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব, চলো, সেটা আমরা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে সবার আগে তুমি মনে করো 100 টাকার ডিবেঞ্চার কিনছো, তাহলে 100 টাকা আমাকে ব্যাংকের মধ্যে দিয়েছো, আর 100 টাকা আমার জন্য কোথায় আছে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে আছে, তোমার টাকাটা ফেরত দিতে হবে। এইবার আমরা কি করব? সেকেন্ড এন্ট্রি, তোমাকে ডিবেঞ্চার অ্যালট করছি, তাহলে এটাকে বলবো অ্যালটমেন্ট। তাহলে তোমাকে কি করছে? ডিবেঞ্চারটাকে অ্যালট করছি। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা। তাহলে এখান থেকে ক্রেডিট ছিল, এখানে ডেবিট হয়ে গেল, এই অ্যাকাউন্টটা ক্লোজ। এবার এর পরিবর্তে তোমাকে কি দিচ্ছি? ডিবেঞ্চার দিচ্ছি। তাই বলবো 2% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এই পার্সেন্টেজটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, এটা হচ্ছে ডিবেঞ্চারের নাম।
12% ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার, এটসেট্রা এটসেট্রা। তাহলে অঙ্কে যদি বলে 12% ডিবেঞ্চার তোমাকে দিচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? 100 টাকা। তাহলে তুমি 100 টাকা দিয়েছিলে, তার পরিবর্তে আমি তোমাকে ডিবেঞ্চার 100 টাকার দিয়ে দিলাম। তাহলে এটাকে বলা হয় অ্যাট পার, রাইট? তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, রাইট? এবার তোমরা ভাবছো যে এখানে এই অ্যাকাউন্টগুলো কোথা দিয়ে এলো? এই অ্যাকাউন্টগুলো আমি এখনো বলিনি, এটা আমাদের পরে আলাদা আলাদা যে কেসগুলো রয়েছে সেই কেসের মধ্যে আসবে। তোমাদের বইতে এই জিনিসটা অনেক বড় করে আলাদা আলাদা করে দেওয়া, বেশি কনফিউশন হয়, সেই জন্য আমরা একটা কোটে ঘটনা পড়ছি, তার জার্নাল এন্ট্রি শিখছি। এবং যখন পুরোটা শিখে যাব, এই একটা জার্নাল এন্ট্রি মনে রাখলে ডিবেঞ্চারে যত আলাদা আলাদা ঘটনা, যত আলাদা আলাদা টপিকস রয়েছে, সব একসাথে এই মাত্র এইটুকুনির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে শুধু এটা রিভিশন করলে আমাদের পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো, তাহলে সবার ফার্স্ট ঘটনা আমাদের কমপ্লিট হয়ে গেল যে অ্যাট পারে যদি আমরা ইস্যু করে থাকি তাহলে কি হবে। তাহলে অ্যাট পারে ইস্যু করলে কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ফার্স্ট জার্নাল এন্ট্রি। সেকেন্ড জার্নাল এন্ট্রি কি হবে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100 টাকা। কারণ 100 টাকা দিয়েছিলে, 100 টাকার ডিবেঞ্চার দিয়ে দিলাম, গল্প শেষ। তাহলে প্রথম ঘটনা আমাদের কমপ্লিট। এবার আমরা দেখি সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাতে কি বলছে? অ্যাট এ ডিসকাউন্ট। তার মানে 100 টাকার ডিবেঞ্চার আমি তোমাকে দেব, কিন্তু তুমি তার পরিবর্তে আমাকে 90 টাকা দিলে। তাহলে 90 টাকা দিলে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 90 রুপিস ঢুকছে। দেখো, তাহলে সবার প্রথমে তুমি যখন আমাকে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ, তুমি 100 টাকার ডিবেঞ্চার কিনবে বলে আমায় টাকা দিচ্ছ, কিন্তু কত টাকা দিচ্ছ? 90 টাকা, কারণ ডিসকাউন্টে বিক্রি করছি। তাহলে তুমি আমাকে ব্যাংকে দিয়েছিল অনলি 90 রুপিস। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 90 টাকা 90 টাকা। এবার আমরা কি করব? এর পরিবর্তে তোমাকে ডিবেঞ্চার দিতে হবে, কিন্তু কত টাকার ডিবেঞ্চার দেবো? তোমাকে দেবো 100 টাকার ডিবেঞ্চার, কিন্তু তুমি আমাকে দিয়েছো অনলি 90 টাকা। দেখো, এরপরে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনকে আমরা ডেবিট করে দেবো। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 90 রুপিস, রাইট? টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কত টাকার ডিবেঞ্চার দিচ্ছি? 100 টাকা। এইবার দেখো, তোমাকে দিলাম 100 টাকার ডিবেঞ্চার, কিন্তু তুমি আমাকে দিয়েছো 90 টাকা 90 রুপিস। তাহলে বলতে পারি মাঝখানে 10 টাকা আমার লস হয়ে গেল। সেই লসটাকে কোথায় দেখাবো? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা। তাহলে আমি বলতে পারি লস বেড়েছে, তাই আমার জন্য কি হলো? ডেবিট হয়ে গেল, রাইট? কারণ লস হলে, এক্সপেন্সেস হলে আমরা ডেবিট করে থাকি। তাহলে এক কথায় যদি বলি, 90 টাকা আমায় ব্যাংকে দিয়েছিলে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 90 টাকা 90 টাকা। তার পরিবর্তে তোমাকে ডিবেঞ্চার দিচ্ছি, তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 90 টাকা। 10 টাকা আমার লস হয়েছে, তাই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100 টাকার ডিবেঞ্চার তোমাকে দিয়ে দিলাম, গল্প শেষ। এবার আমরা করব থার্ড ঘটনা। থার্ড ঘটনাতে কি বলছে? থার্ড ঘটনাতে বলছে অ্যাট পার। তার মানে আমি তোমাকে 100 টাকার ডিবেঞ্চার দেবো, কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে 110 টাকা পেমেন্ট করছো। তাহলে আমার ব্যাংকে এলো কত? 110 টাকা ব্যাংকে এসছে। তাহলে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 110 টাকা, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট হলো 110 টাকা, রাইট? তাহলে ফার্স্ট ঘটনা কমপ্লিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 110 110, কারণ তুমি আমাকে 110 টাকা দিয়েছো। এবং এর পরিবর্তে তোমাকে কি দেবো? ডিবেঞ্চার দেবো। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেবো সবার প্রথমে। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 110 টাকা। এর পরিবর্তে তোমায় কি দিচ্ছি? 100 টাকা মূল্যের ডিবেঞ্চার দিচ্ছি। তাহলে টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট অনলি রুপিস 100 টাকা। এইবার দেখো, তুমি আমাকে 110 টাকা দিয়েছো, কিন্তু আমি তোমাকে 100 টাকার ডিবেঞ্চার দিলাম, তাহলে আমার 10 টাকা লাভ হয়ে গেল। সেটাকে বলবো টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 10 টাকা। কারণ এখানে আমার কি হচ্ছে? রিজার্ভ হয়ে গেল, আমার সিকিউরিটিজ প্রিমিয়াম লাভ হয়ে গেল। এটাকে আমরা রিজার্ভ বা প্রফিট হিসেবে দেখাই। এখানে আমার জন্য কি হচ্ছে? লাইবিলিটি বাড়ছে কোম্পানির জন্য, রাইট? তাই সিকিউরিটিজ প্রিমিয়াম আমার জন্য একটা রিজার্ভ, আর রিজার্ভের নেচার হচ্ছে লাইবিলিটি। তাই আমরা বলতে পারি রিজার্ভ বাড়লো, লাইবিলিটি বাড়লো, তাই 10 টাকাটাকে আমরা কি করলাম? ক্রেডিট করে দিলাম। তাহলে সিম্পল ঘটনা যদি বলি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 110 টাকা এসছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট, তোমাকে 10 টাকা 110 টাকা দিতে হবে। এবারে যখন তোমাকে ডিবেঞ্চার দিচ্ছি, তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 110 টাকা, তোমার তার পরিবর্তে ডিবেঞ্চার দিচ্ছি 100 টাকার, আর 100 টাকা তুমি আমাকে বেশি দিয়েছো, সেটাকে আমি রিজার্ভ বানিয়ে রাখবো টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট বা টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 10 টাকা ক্রেডিট হয়ে গেল। তাহলে পুরো আমার কমপ্লিট।
তাহলে ইস্যু করার সময় যা যা ঘটনা ঘটতে পারে সেই সমস্ত ঘটনার জার্নাল এন্ট্রি আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার শুধুমাত্র একটা ঘটনার হিসাব আমায় দেখাতে হবে, যেটা হচ্ছে ভবিষ্যতে যদি আমার লস হওয়ার সম্ভাবনা থাকে তখন কি করব। তাহলে সেই ঘটনাটাকে আমরা বলতে পারি রিডেমশন অ্যাট প্রিমিয়াম। তার মানে ভবিষ্যতে রিডেমশন করব কত টাকায়, 100 টাকার ডিবেঞ্চারটা ভবিষ্যতে তোমাকে ফেরত দিতে হবে মনে করো 105 টাকা, রাইট? এটা আমার ভবিষ্যতের ঘটনা। এবার এর সাথে আর একটা ঘটনারও হিসাব রাখতে হবে, যে আজকের দিনে যখন ইস্যু করছি, এবার ইস্যু তো এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, রাইট? তিনটের মধ্যে যে কোনো একটা ভাববো। তো আমি একটু কমপ্লেক্স বোঝানোর জন্য আমি তিনটের মধ্যে অ্যাট এ ডিসকাউন্ট এই ঘটনাটাকে বোঝাচ্ছি। তার মানে আমি বলতে পারি আজকের দিনে আমি কি করছি, 100 টাকার ডিবেঞ্চার বিক্রি করছি, কিন্তু তুমি আমায় দিচ্ছ কত টাকা? তুমি আমায় দিচ্ছ কত টাকা? তুমি আমায় দিচ্ছ 90 টাকা, রাইট? তার পরিবর্তে আমি তোমায় দিচ্ছি 100 টাকার ডিবেঞ্চার। এটা আমাদের জন্য আজকের ঘটনা। তাহলে এই দুটো ঘটনাটাকে আমার হিসাব রাখতে হবে। কেন? আজকের ঘটনা তো আজকে হিসাব রাখতেই হবে, কিন্তু একটু আগেই বলেছিলাম ভবিষ্যতে লস হবার সম্ভাবনা থাকলে সেই ঘটনাটাকেও আজকে হিসাবে দেখাতে হয়। তাহলে আমরা এই অঙ্কটাকে হিসাবের মধ্যে দেখাই, ট্রানজাকশন কি হবে জার্নাল এন্ট্রির মধ্যে। সবার প্রথমে কি ভাববো, ইস্যুর জার্নাল এন্ট্রি। ইস্যুর সময় কি করছো, তুমি আমায় টাকা দিচ্ছ। সবার আগে বলো কত টাকা দিয়েছো। তুমি আমাকে দিলে অনলি 90 রুপিস ব্যাংকে পাঠিয়েছো, কারণ 100 টাকার ডিবেঞ্চার আমি 90 টাকাতে ইস্যু করছি, তাহলে আমাকে দিয়েছো 90 টাকা। তাহলে আমি বলবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 90 রুপিস, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট আমার ক্রেডিট হয়ে গেল 90 রুপিস। তাহলে ইস্যুর সময় ব্যাংকে টাকা পেলাম, এটা কমপ্লিট। এইবার তোমাকে কি করবো, ডিবেঞ্চার দিতে হবে। তার জন্য ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনকে ডেবিট করবো কত টাকা, 90 টাকা। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 90 টাকা হয়ে গেল, রাইট? এবার এই 90 টাকা যে তুমি আমাকে দিলে, তার পরিবর্তে তোমাকে আমি ডিবেঞ্চার দিচ্ছি কত টাকায়, তোমাকে দেবো 100 টাকা করে এক একটা ডিবেঞ্চার, রাইট? তাহলে বলবো টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100 টাকা। সেম ভাবে তাহলে 100 টাকা তোমার ডিবেঞ্চার দিলাম, তুমি আমাকে দিয়েছো 90 টাকা, তাহলে বলতে পারি 10 টাকা লস হয়ে গেল। সেই 10 টাকাটাকে আমরা বলবো ডিবেঞ্চার ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 10 টাকা, এটা আমার জন্য লস হয়ে গেল, রাইট? তাহলে ইস্যুর জার্নাল এন্ট্রি কমপ্লিট। তাহলে ইস্যুর জার্নাল এন্ট্রির মধ্যে কি করলাম, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 90 টাকা, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10 টাকার লস, আর টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100 টাকার ডিবেঞ্চার দিয়ে দিলাম, রাইট? এবারে এই রিডেমশনের এন্ট্রি দেখাতে হবে। রিডেমশনের এন্ট্রি মানে কি, 100 টাকার ডিবেঞ্চার ভবিষ্যতে তোমায় 105 টাকা দিতে হবে, তার মানে 5 টাকা তোমাকে বেশি দিতে হবে। তাহলে ভবিষ্যতে 5 টাকার লস হবে, আর ভবিষ্যতের লস মানে আজকের লস, তাই লসটাকে আগে দেখাবো। তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে 5 টাকা, এটাও আমার লস। তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার এটা আমি দেখাবো ডেবিট, কারণ আজকের দিনে আমার লসটাকে দেখাতে হচ্ছে ডেবিট, রাইট? তাহলে এটা হচ্ছে স্পেশাল। এইবার এই যে 5 টাকা ভবিষ্যতে লস হবে, তার জন্য আমি আজকেই লসটা দেখিয়ে দিলাম। এই টাকাটা কি তোমাকে দিয়ে দিয়েছি 5 টাকাটা, নাকি এই 5 টাকাটা যেদিন রিডেমশন হবে 15 বছর 20 বছর পরে সেই দিন দেব? তাহলে সেই দিন দেওয়ার জন্য টাকাটা আজকে সরিয়ে রাখতে হবে। তাই আমরা বলবো টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট উল্টে 5 টাকা, রাইট? তাহলে এই যে 5 টাকাটা আমরা ভবিষ্যতে তোমাকে পেমেন্ট করব, তার জন্য আমরা আজকে লাইবিলিটি বানিয়ে রেখে দেবো যে ভবিষ্যতে তোমায় টাকাটা দিতে হবে, এটা আমার দায়, এটা বিজনেসের দায়। তাহলে সিম্পলি যদি বলি এক কথায় কি দাঁড়ালো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন যত টাকা তুমি আজকে দিচ্ছ সেই টাকাটা, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট যত টাকা তুমি দিয়েছিলে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার যত টাকা ইস্যু করতে গিয়ে 10 টাকার লস হয়ে গেছে সেই লসটাকে দেখালাম, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ভবিষ্যতে যে 5 টাকার লস হবে সেটা আজকে লস হিসেবে দেখালাম, টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100 টাকার ডিবেঞ্চার তোমাকে আমি দিয়েছি, আর টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার 5 টাকা সরিয়ে রাখলাম, ভবিষ্যতে 15 বছর 20 বছর পরে তোমায় দিতে হবে, তাই, রাইট? তাহলে ভবিষ্যতের লস আজকের লস, আর এই টাকাটা ভবিষ্যতে দেব, তাই আলাদা করে রিজার্ভ বানিয়ে রাখলাম, আলাদা করে প্রভিশন বানিয়ে রাখলাম টাকাটা ভবিষ্যতে লাগবে বলে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমার কনসেপ্ট, রাইট? তাহলে আশা করি সমস্ত টপিক এই জিনিসটা ভালো করে তোমরা বুঝতে পেরেছো। একটা এক্সাম্পলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে বোঝালাম। তোমরা কি করবে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ভিডিওটাকে রিভিশন করবে এবং নিজে আগে নিজের খাতায় নিজে থেকে বুঝে বুঝে একবার প্র্যাকটিস করবে, তারপরে ওভারঅল এই জিনিসটাকে বুঝবে এবং তোমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে।
এরপর আমরা দেখি, এবার দেখো যখনই আমরা ডিবেঞ্চারটা ডিসকাউন্ট ইস্যু করেছিলাম তখন আমার জন্য লস হয়েছিল, আবার ভবিষ্যতের লস মানে আজকের লস দেখালাম। তাহলে এই যে দুটো লস হয় সেই লসটাকে আমরা জানি আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে হয়। তাহলে এই সমস্ত লস অ্যাকাউন্টগুলোকে, যত টাকার লস হলো ডিবেঞ্চার সংক্রান্ত, সেই লসগুলোকে লাস্টে আবার থার্ড এন্ট্রির মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের স্টেটমেন্ট অফ পিএল বা অন্য কোনো আগের টাকার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে থার্ড এন্ট্রি আমরা কি বলবো, থার্ড এন্ট্রি আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট অফ লস। তাহলে আমার ডিবেঞ্চার বিক্রি সংক্রান্ত যত টাকার লস হচ্ছে সেই লস গুলোকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব। কার সাথে অ্যাডজাস্ট করব ভালো করে বুঝবে। সবার প্রথম, যদি আমার সিকিউরিটিজ প্রিমিয়ামের মধ্যে কোনো টাকা পড়ে থাকে, বা এই যে প্রিমিয়ামে বিক্রি করে সিকিউরিটিজ প্রিমিয়ামের টাকাটা এক্সট্রা আমার কাছে পড়েছিল, সেই টাকাটা আমরা কি করতে পারি, কারণ ডিবেঞ্চার বিক্রি করে সিকিউরিটিজ প্রিমিয়াম বাবদ এক্সট্রা টাকা পেয়েছি, ডিবেঞ্চার বিক্রি করে কখনো যদি লস হয় তাহলে এই প্রফিটটা এই লসের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাই বলা হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে সবার আগে অ্যাডজাস্ট হবে। সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে অ্যাডজাস্ট করব। তার মানে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে যদি কোনো টাকা পড়ে থাকে তাহলে ডিবেঞ্চারের এই লসগুলোকে তার সাথে আগে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে যদি আমার সিকিউরিটিজ প্রিমিয়ামে টাকা না থাকে বা এক্সট্রা কোনো লস পড়ে থাকে তাহলে সেই লসটাকে আমরা কোথায় পাঠাবো বা কার সাথে অ্যাডজাস্ট করব, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের সাথে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস মানে কি, আমরা আগে ক্লাস 11 এর মধ্যে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতাম সেটা কোম্পানির জন্য কোম্পানি আইন অনুযায়ী হয়ে গেছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে এখন থেকে আমরা কি নামে রাখবো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। চলো, স্টেটমেন্ট অফ পিএল, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আগে এটাকে আমরা কি নামে ডাকতাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখন কি নামে ডাকছি, স্টেটমেন্ট অফ পিএল, রাইট। তাহলে আইদার সিকিউরিটিজ প্রিমিয়ামের মধ্যে টাকা থাকলে এর সাথে অ্যাডজাস্ট করব, আর যদি এখানে টাকা না থাকে বা কম পড়ে তাহলে এক্সট্রা টাকাটা আমরা স্টেটমেন্ট অফ পিএল এর মধ্যে লসটাকে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, দেখো যখন লস হয়েছিল তখন আমরা ডেবিট করেছিলাম, তাহলে এই লসটাকে আমরা হাঁটাচ্ছি, কার সাথে হাঁটাচ্ছি, এই দুটোর সাথে। তাহলে এই লসটাকে হাঁটাবো, তাহলে ডেবিট হয়েছিল, এখন করব ক্রেডিট। তাহলে কি করব, টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার যত টাকা লস হয়েছিল, টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার যত টাকা লস হয়েছিল, এবং এই দুটো কার সাথে অ্যাডজাস্ট করব, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট অথবা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, রাইট। তাহলে লসটাকে অ্যাডজাস্টমেন্ট করার জার্নাল এন্ট্রি হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, বিং ডিসকাউন্ট অ্যান্ড লসেস অন ইস্যু অফ ডিবেঞ্চার রিটেন অফ অ্যাডজাস্ট হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এইখানে দেখো আগের অঙ্কে 10 টাকার লস হয়েছিল এবং 5 টাকার লস হয়েছিল, টোটাল কত টাকার লস, টোটাল 15 টাকার লস। এই 15 টাকার লসটা আমরা কি করব, থার্ড এন্ট্রির মধ্যে আমরা কি করব, তাহলে 15 টাকার লসটা ডিসকাউন্টের জন্য আমার 10 টাকার লস হয়েছিল, টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 5 টাকার লস হয়েছিল, তাহলে সিম্পলি এই লসটাকে আমরা এখানে ট্রান্সফার করেছি, এই লসটাকে আমরা এখানে ট্রান্সফার করলাম, ক্রেডিট করলাম, রাইট। এবার এই লসটাকে 15 টাকার লসটাকে কার সাথে অ্যাডজাস্ট করব, মনে করো সিকিউরিটিজ প্রিমিয়ামে আমার কোনো টাকা নেই, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে কিছু করতে পারছি না, পুরো লসটা ট্রান্সফার করব কোথায়, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে। তাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট পুরো 15 টাকা। তাহলে জার্নালটি কি হলো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 10 টাকা, টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5 টাকা। এইবার বাই চান্স আমার এই অঙ্কে যদি রিজার্ভের মধ্যে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভের মধ্যেও কিছু টাকা পড়ে থাকতো, ধরে নিচ্ছি সেখানে মনে করো 10 টাকা পড়ে আছে, তাহলে সবার আগে 10 টাকাটা কার সাথে অ্যাডজাস্ট করব, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভের সাথে। এখনো কত টাকার লস পড়েছে, 5 টাকা, সেটা কোথায় পাঠাবো, সেটা পাঠাবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে, রাইট। তাহলে পুরো অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, রাইট অফ কিভাবে হবে আমরা বুঝতে পারলাম। এই অবধি যা যা আজকে করলাম আজকে ক্লাসের মধ্যে, তোমরা পুরো টপিকটা ভিডিওটাকে ছোট ছোট করে বারবার রিভিশন করে নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, এবং যেই এই কনসেপ্টটা পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি ডিবেঞ্চার রিলেটেড কোনো অঙ্ক ইন ফিউচার কোনোদিন তোমায় আটকাবে না, রাইট। এরপরে এই ডিবেঞ্চার সংক্রান্ত সেকেন্ড যে পার্টটা ছিল, যে আমরা ডিবেঞ্চার বিক্রি করছি আদার দ্যান ক্যাশ, সেই কনসেপ্টটা শুধু বাকি রয়েছে। তাহলে ডিবেঞ্চার ইস্যু ফর ক্যাশ এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ডিবেঞ্চার ইস্যু আদার দ্যান ক্যাশ
এই কনসেপ্টটা শুধু পড়ে থাকলো। এই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে কমপ্লিট করব, অ্যান্ড দেন এই দুটো টপিক হয়ে যাওয়ার পর এই রিলেটেড আমরা কিছু অঙ্ক করব, এবং এই রিলেটেড আমরা এমসিকিউ যত পরীক্ষার জন্য থাকবে সেই সমস্ত কিছু আমরা কমপ্লিট করব। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করার পর তোমার সবকিছু ইজি মনে হবে এবং তোমরা পরীক্ষায় সব কটা এমসিকিউ পারবে এই চ্যাপ্টারে, রাইট? এবং আমার এই ক্লাসগুলো থেকে যদি তোমার হেল্প হয়ে থাকে তাহলে তোমার সমস্ত কমার্সের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তাদের কাছেও ক্লাসগুলো পৌঁছয়, যাতে আমি যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটা তারা সেই ভ্যালুটা পায়। এবং তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম কমিউনিটি বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।